স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। গত মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করা হয়। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এদিকে ফয়সালের শ্যালকের দেয়া তথ্যে ডোবা থেকে হাদিকে গুলি করা অস্ত্রসহ 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। হাদিকে হত্যার চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেফতার হয়েছেন। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের রিমান্ডে পাঠায়। ভয় দেখিয়ে অস্ত্র ঠেকিয়ে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে তিনি তরুণদের তা রক্ষা করার আহ্বান জানান। শিশু মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। ভাষণে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে মানুষ। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের অস্তিত্ব, গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। তিনি বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়া হবে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি চূড়ান্ত জানিয়ে যোগ্য লোককে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। মনে রাখবেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আহ্বান জানাচ্ছি। গণসংযোগকে কেন্দ্র করে ভোলায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জামাত সমর্থিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। আহত হন অন্তত 10 জন। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে এই ঘটনা ঘটে। এ সময় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়েন অন্তত 5 সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার পর রাতে সংবাদ সম্মেলন করে নির্বাচনের আগে এমন হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতে ইসলামী। বিপরীতে বিএনপির দাবি, নির্বাচন বানচাল করতে জামাত এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। রাজধানীতে শীতের দাপট না থাকলেও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কমছে তাপমাত্রার পারদ। টানা 6 দিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ বিপর্যস্ত হয়ে
পড়েছে জেলার জনজীবনে। সকাল 9টার সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। শীত নিবারণের জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। একইভাবে নওগাঁতেও তাপমাত্রা ক্রমেই কমছে। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীতে নওগাঁর তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে বদলগাছি আবহাওয়া অফিস। উত্তরের আরেক জেলা দিনাজপুরে হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামলেই কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 5টি দেশের নাম নতুন করে যুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় ফিলিস্তিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্থানীয় সময় মঙ্গলবার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন নাম যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। মূলত অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এই তালিকা আরও বড় করেছে। ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন 5টি দেশ হল সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর আগে গত জুনে 12টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন, তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র বলা হয়নি। নথিতে ফিলিস্তিনিদের পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডায় এক ফিলিস্তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এমন তীব্র শীতের মধ্যে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েল। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের 30 জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়। 2023 সালের 19 ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। ধ্বংস হওয়া এই বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা। জানিয়ে দিচ্ছি খেলার খবর। আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে মুস্তাফিজের নাম উঠতেই ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু শুরু থেকে তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে কলকাতা। একসময়ের জমজমাট পায়োনিয়ার ফুটবল লিগ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাফুফের কাছে। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের মতো তাবিথ আউয়ালের বর্তমান কমিটিও ব্যর্থ ভবিষ্যৎ ফুটবলারদের পাইপলাইন চালু করতে। তাতে ভুক্তভোগী ক্লাবগুলো। পায়োনিয়ার কমিটির চেয়ারম্যান অবশ্য আশ্বাস দিলেন শিগগিরই নতুন মৌসুমের খেলা শুরু করতে চান তারা। ফুটবলে প্রতিভা তুলে আনা সূতিকাগার বলা হতো পায়োনিয়ার লিগকে, যেখান থেকে উঠে এসেছিলেন মোনেম মুন্না, আরমান মিয়া, জুয়েল রানা কিংবা বর্তমান বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের মতো ফুটবলার ও সংগঠক। তবে 2022 সালের পর থেকে বন্ধ এই লিগ। ব্যর্থতা না ঠিক, আমি সেভারেল টাইম বসেছি প্রেসিডেন্টের সাথে, হয়তোবা অনেক সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে অনেক কিছু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছেন উনি। ইভেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এত রাশ টাইম চলছে এবং টাফ টাইম চলছে যে এটা দেশি বিদেশি খেলা, আন্তর্জাতিক ডোমেস্টিক সমস্ত খেলা নিয়ে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলমোস্ট ব্যস্ত। একাধিকবার লিগ শুরুর আশা দেখিও শেষ পর্যন্ত ফলাফল শূন্য, যা নিয়ে হতাশ ক্লাব কর্তারা। তাবিত আওয়ালের কমিটি এখন পর্যন্ত দুবার চিঠি দিয়ে প্রস্তুতি নিতে বলেছে ক্লাবগুলোকে, কিন্তু লিগ শুরুর নির্দিষ্ট কোনো তারিখ না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। একটা পাইনিয়ার লিগ চালাতে গেলে আপনার মাঠে কোনো অভাব নাই। আপনার কমলাপুর আছে, তারপরে হেনে আছে, আউডি স্টেডিয়াম আছে, বিভিন্ন মাঠ আছে, বিভিন্ন কলেজ আছে, এইসব মাঠে খেলা দিয়ে দেবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি খেলা না খেলতে পারে তো থাকার দরকার নেই তাদের। হয়তো ফুটবল ফেডারেশনের সমস্যা আছে, না টিউবের সমস্যা আছে, না এটা এতদিনে গঠন হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমাদের কমিটিটা গঠন হয়ে যাওয়ার কথা, আমাদের খেলাধুলা মাঠে গড়ানোর কথা। হয়তো উনি আমাদের বলতেছে যে ফুটবল ফেডারেশন থেকে তাকে দিচ্ছে না, কিংবা ফুটবল ফেডারেশন বলতেছে সে নিচ্ছে না, এই ধরনের কিছু হইতে পারে। ফার্স্ট ডিভিশনে যেসব প্লেয়ারগুলো দেখলাম, ওদের যারা মানে যাদেরকে আমরা ফাইন ইয়ারের জন্য নির্বাচিত করছি, ওরা এখানে খেলতে আসছে, ওদের যে মানে বল রিসিভ, ফার্স্ট টাচ, এগুলো কোনোটাই না, সঠিক না। কারণ যে একটা গ্যাপ, ফাইন ইয়ার না খেলার কারণে জাতীয় পর্যায়ে তারা ওই উঠে আসতে পারতেছে না। হামজা সাহেবকে নিয়ে আমরা নাচানাচি করছি, কিন্তু আমাদের যে আর 5টা হামজা তৈরি করতে হবে, সেই জায়গাটা আমরা কোথায় কাজ করছি? বহির্বিশ্বের থেকে প্লেয়ার খুঁজে আনতে হবে বাংলাদেশে। আজকের 1 জন 2 জন 3 জন 10 জন, দিন শেষে যদি আমাকে বেস্ট 11 বহির্বিশ্বের থেকে খুঁজে আনতে হয়, আমি একজন প্লেয়ারও তৈরি করতে না পারি, তাহলে পাইনিয়ার হারিয়ে যাওয়াই উচিত। 2024 সালে 26 অক্টোবর বাফুফে নির্বাচনের পর গঠিত নতুন কমিটি 2 সপ্তাহ পর কার্যনির্বাহী সদস্যের মধ্যে দায়িত্ব বন্টন করে। 1 বছরের জন্য পাইওনিয়ার লীগের চেয়ারম্যান হন টিপু সুলতান। তবে 14 মাস পেরিয়ে গেল, তার মেয়াদেও দৃশ্যমান হয়নি কিছুই। স্বাদ আছে বাট সাধ্য নেই। আমরা চেষ্টা করেছি, ইভেন অক্টোবরের লাস্ট অফ দ্য অক্টোবরের টেন্টেটিভ সময় একটা দিয়েছিলাম আমরা, ওই সময়টা এক্সিট করেছি, নভেম্বর চলে গিয়ে এখন ডিসেম্বরে। এই সেশনটা 2025 and 4 যেটা ছিল, ওটা আমার মনে হয় না যে আর ধরা যাবে। আমাকে চেয়ারম্যান বানিয়েছে আমাকে কাজ করার জন্য, বাট মনিটরিং করার দায়িত্ব সম্পূর্ণ এটা ওনার উপরেই বর্তায়, এবং ওনার অ্যাপ্রুভালই সব কিছু। সর্বশেষ কথা ওইটাই যে প্রেসিডেন্ট মহোদয় আমার মনে হচ্ছে যে হয়তোবা এই সেশন শেষ হয়ে গেছে, 2025-26 অবশ্যই স্টার্ট করবেন। 1980 সালে শুরু হওয়া কিশোর ফুটবলারদের এই আসরটি এক সময় ছিল দারুণ জমজমাট। প্রথমবার 160 দলের বাছাই থেকে পাইওনিয়ার লিগ খেলা ছাড়পত্র পায় 80টি ক্লাব। আশ্বাসে সীমাবদ্ধ থাকা নতুন মৌসুমের জন্য এরই মধ্যে 80টি ক্লাব নিবন্ধন করেছে। সবশেষ আসরটি হয় অনূর্ধ্ব 15 বয়স বিভাগে। এবার বয়সসীমা 1 বছর বাড়ানো হয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।